কি হবে যদি বলি উত্তর আমেরিকার লোককথার সবচেয়ে ভয়ঙ্কর দানবটির জন্ম কোনো অন্ধকার জাদু বা কি বলবো শয়তানের উপাসনা থেকে হয়নি? আ তাইলে তো ব্যাপারটা সত্যি খুব আশ্চর্যের। একদম। বরং তীব্র শীতে, একাকিত্ব থেকে, শুধু বেঁচে থাকার এক আদিম মরিয়া আকাঙ্ক্ষা থেকে তার জন্ম হয়েছিল। একবার ভাবুন অবস্থাটা চারদিকে। চারদিকে কেবল অনন্ত বরফের প্রান্তর, হাড় কাঁপানো হিমেল বাতাস। আর সেই বাতাসের ভেতর দিয়ে ভেসে আসা এক অদ্ভুত আর্তনাদের মতো শব্দ, ভাবতেই গা ছমছম করে ওঠে। ঠিক তাই। মনে হয় যেন কোনো এক আদিম শূন্যতা চারপাশ থেকে সবকিছু গ্রাস করে নিচ্ছে। এই শীতের নির্জনতায় যখন ক্ষুধা আর একাকিত্ব মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নেয়, তখন জন্ম নেয় এক ভয়ঙ্কর সত্তা। আসলে ভয় আর অন্ধকার এই দুটো জিনিস মানুষের অস্তিত্বের সাথে একদম অতপ্রতভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, আর আজকের এই গভীর আলোচনায় আমরা প্রবেশ করতে চলেছি উত্তর আমেরিকার আদিবাসী অ্যালগনকিয়ান অ্যালগনকিয়ান লোককথার এক হাড়হিম করা অন্ধকারের ভেতর। আমাদের আজকের বিষয় ওয়েন্ডিগো। খুব সুন্দর একটা বিষয়, কিন্তু এই ভয়ে যখন কেবল অরণ্যে লুকিয়ে থাকা কোনো হিংস্র জন্তুর নয়, বরং মানুষের নিজের ভেতরের অন্ধকারের হয়, তখন তার রূপ ঠিক কতটা ভয়ানক হতে পারে। ওয়েন্ডিগোর মেথ ঠিক সেই আদিমতম আতঙ্কের কথা বলে। ঠিক। আর সেই কারণেই এই আলোচনার জন্য আমাদের সামনে রয়েছে বহু গবেষণাপত্র, ঐতিহাসিক নথিপত্র, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আর আধুনিক সংস্কৃতির নানা প্রবন্ধ। মানে আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু নিছক একটা ভুতুরে গল্প শোনানো নয়। একদমই নয়। আমরা আজ খুঁজে দেখার চেষ্টা করব কিভাবে শত শত বছর আগের এই অতিকায় দানবটি ধীরে ধীরে আজকের যুগের এই সীমাহীন লোভ, অগ্রাসী পুঁজিবাদ আর প্রকৃতি ধ্বংসের এক নিখুঁত রূপক হয়ে উঠেছে। হ্যাঁ, ওয়েন্ডিগো শুধু বরফে ঢাকা অরণ্যের কোনো দানব নয়, সে আসলে একটা আয়না, যার সামনে দাঁড়ালে মানবজাতির চরম সংকটের রূপটি স্পষ্ট হয়ে ওঠে। বেশ, এবার ব্যাপারটা একটু খুলে দেখা যাক। লোককথায় এই ওয়েন্ডিগোর যে শারীরিক বর্ণনা পাওয়া যায় তা আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। ওজিভে বা ক্রি উপজাতির বর্ণনায় এটি প্রায় ১৫ ফুট লম্বা এক অতিকায় দানব। ১৫ ফুট? বাপরে! হ্যাঁ, কিন্তু দৈত্যের মতো পেশিবহুল নয় কিন্তু, বরং চরম অস্থিচর্মসার একটা কঙ্কাল দেহ, যার চামড়া ছড়ঙ্গা মরা চামড়া হাড়ের সাথে লেপ্টায় আছে। আর তার শরীর থেকে পচা মাংসের দুর্গন্ধ বেরোয়। ঠিক, তার চোখ দুটো যেন গর্তের ভেতর জ্বলতে থাকা দুটো অঙ্গার। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা হলো প্রচণ্ড ক্ষুধায় সে নিজেরই রক্তাক্ত ঠোঁট চিবিয়ে খাচ্ছে। ভাবা যায় না। কিন্তু এততিসুর পরেও তার বুকে স্পন্দিত হচ্ছে নিরেট বরফের তৈরি একটি হৃদয়। এখানে সবচেয়ে বিস্ময়ের ব্যাপারটা হলো তার এই ক্ষুধা। ওয়েন্ডিগো কখনো তৃপ্ত হয় না। সে যত খায় তার আকার ঠিক ততটাই বাড়তে থাকে। মানে থেকে থেকে বড় হচ্ছে। একদম। ফলে সে চিরকালই ক্ষুধার্ত থেকে যায়। প্রতিটি শিকার তাকে আরও বিশাল, আরও ভয়ঙ্কর আর আরও বেশি ক্ষুধার্ত করে তোলে। এটা একটা এমন শূন্যতা যা কোনোদিন পূরণ হওয়ার নয়। এই মেকানিজম বা প্রক্রিয়াটা শোনার পর একটা অদ্ভুত সাদৃশ্যের কথা মাথায় আসছে। আগে হয়তো বলতাম এটা মহাকাশের ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের মতো, যা সব গ্রাস করে নেয়। হ্যাঁ, এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে ওয়েন্ডিগো আসলে একটা চরম অ্যাডিকশন লুপ বা চক্রবৃদ্ধি সুদের মতো। যে কাজটা করে সে তার খিদে মেটাতে চাইছে, সেই কাজটাই তার খিদের আয়তন আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে পেট সবসময় খালি। খুব সুন্দর বলেছেন। কিন্তু ভাবনার বিষয় হলো, মানুষ কেন এমন এক অদ্ভুত দানবের কল্পনা করল? এই চক্রবৃদ্ধি খিদের উৎসটা ঠিক কোথায়? এর উৎস লুকিয়ে আছে উত্তর আমেরিকার তীব্র নিষ্ঠুর শীতকালের ভেতর। একটু কল্পনা করলেই ব্যাপারটা অনুভব করা যায়। আজ থেকে কয়েকশো বছর আগের কথা। চারিদিকে মাইলের পর মাইল শুধু বরফ। আর আদিবাসী মানুষেরা তো মূলত শিকারের উপর নির্ভরশীল ছিল, তাই না? ঠিক। কিন্তু শীতের চরম প্রকোপে যখন মাসের পর মাস কোনো শিকার মিলত না, চারপাশের বাস্তুতন্ত্র যেন জমে পাথর হয়ে যেত, তখন অনাহার আর একাকিত্ব মানুষের মনকে গ্রাস করত। একটা ডেসপারেট পরিস্থিতি। একদম ডেসপারেট। এই চরম সংকটে সিফ বেঁচে থাকার তাগিদে নরমাংস ভক্ষণ বা ক্যানিবালিজমের মতো চরম পাপে লিপ্ত হওয়ার যে ভয়, সেখান থেকেই ওয়েন্ডিগোর গল্পের জন্ম।
অর্থাৎ এটি আসলে শুধু একটা অতিপ্রাকৃত দানবের গল্প নয়। না, বরং চরম বিপদের মুহূর্তে মানুষের নিজের ভেতরের মনুষ্যত্ব হারিয়ে ফেলার ভয়। বুঝলাম। অর্থাৎ ওয়েন্ডিগো কোনো বাহ্যিক শত্রু নয়, সে হলো আমাদেরই ভেতরের সেই পশুবৃত্তি যা সুযোগ পেলেই বেরিয়ে আসতে চায়। কিন্তু লোককথার এই দানব যে সবসময় শুধু গল্পের বইতেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। হ্যাঁ, মিথ অনেক সময় বাস্তবেও নেমে আসে। ঠিক তাই, কখনো কখনো এই মিথ বাস্তবের মাটিতেও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। 1878-79 সালের অ্যালবার্টার একটা মর্মান্তিক ঘটনার কথা এই সূত্রেই সামনে আসে। সুইফট রানার নামের এক সম্মানীয় ক্রি শিকারীর গল্প। হ্যাঁ, সুইফট রানারের ঘটনাটা ইতিহাস আর লোককথার এক অদ্ভুত মর্মান্তিক সংযোগস্থল। এটি প্রমাণ করে যে মানুষের মনস্তত্ত্ব কতটা ভঙ্গুর হতে পারে। ঘটনাটা এতটাই বীভৎস যে বিশ্বাস করতে কষ্ট হয়। 1878 সালের শীতকাল। সুইফট রানার ছিলেন নর্থ ওয়েস্ট মাউন্টেড পুলিশের একজন অত্যন্ত বিশ্বস্ত গাইড। মানে খুবই সম্মানীয় ব্যক্তি। একদম। কিন্তু শীতের শেষে যখন বসন্তের আগমন ঘটছে, বরফ গলতে শুরু করেছে, তখন জানা গেল এক ভয়ঙ্কর সত্য। সুইফট রানার তার স্ত্রী, নিজের মা আর সন্তানদের হত্যা করে তাদের মাংস ভক্ষণ করেছে। বাপরে, এটা সত্যি একটু বেশি ভয়ঙ্কর। কিন্তু একটু দাঁড়াও, এখানে একটা টুইস্ট আছে। রেকর্ডে দেখা যাচ্ছে যে জায়গায় এই ঘটনা ঘটে তার থেকে মাত্র 25 মাইল দূরেই কিন্তু হাডসন বে কোম্পানির সাপ্লাই পোস্ট ছিল, যেখানে পর্যাপ্ত খাবারের বন্দোবস্ত ছিল। অর্থাৎ অনাহার তার একমাত্র নিয়তি ছিল না। ঠিক। বিচারে তার ফাঁসি হয়, কিন্তু আদালতে সে দাবি করেছিল যে এক ওয়েন্ডিগোর আত্মা তাকে গ্রাস করেছিল, তার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমার প্রশ্ন হল, সাহায্য যখন এত কাছে ছিল তখন তার মন ঠিক কিভাবে ভেঙে পড়েছিল? আধুনিক মনস্তত্ত্ব এটাকে কিভাবে ব্যাখ্যা করছে? আর এখান থেকেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। নৃবিজ্ঞানী আর চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে এই বিতর্কটা দীর্ঘদিনের। আধুনিক বিজ্ঞান একে ব্যাখ্যা করে কালচার বাউন্ড সিনড্রোম হিসেবে। কালচার বাউন্ড সিনড্রোম? একটু ভাঙবেন ব্যাপারটা? হ্যাঁ, এই টার্মটার মানে হল কোনো ব্যক্তির মানসিক বিকার ঠিক কীরকম লক্ষণ প্রকাশ করবে তা ওই ব্যক্তির সমাজ বা সংস্কৃতি নির্ধারণ করে দেয়। সুইফট রানার শুধু ক্ষুধার্ত ছিলেন না, তার মনের ভেতর চরম অবসাদ কাজ করছিল। মানে এক ধরনের ডিপ ডিপ্রেশন? একদম। এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির প্রথমে স্বাভাবিক খাবারের ওপর থেকে রুচি চলে যায়, এক চরম বিষণ্ণতা গ্রাস করে। এরপর তার হ্যালুসিনেশন বা মতিভ্রম হতে থাকে। মানে সে অন্য কিছু দেখতে পায়? হ্যাঁ, তার মনে হতে থাকে যে চারপাশের আপন মানুষেরা আর মানুষ নেই, তারা যেন ভক্ষণযোগ্য কোনো প্রাণী। সুইফট রানারের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। তার ভেতরের আত্মগ্লানি আর তার সংস্কৃতির সবচেয়ে বড় ভয়, এই দুটো মিলে তার বাস্তব জ্ঞান পুরোপুরি মুছে দিয়েছিল। ঠিক আছে, কিন্তু 1960 সালের জ্যাক ফিডলার নামের সেই অজিক্রি ওঝার ঘটনাটাও তো এই প্রসঙ্গে চলে আসে, তাই না? হ্যাঁ, জ্যাক ফিডলারের ঘটনাটাও খুবই গুরুত্বপূর্ণ। তিনি নিজের সম্প্রদায়ের সম্মানীয় ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি এমন বেশ কিছু মানুষকে হত্যা করেছিলেন যারা তার মতে এই ওয়েন্ডিগো সাইকোসিসে আক্রান্ত হচ্ছিল। পরে ক্যানাডিয়ান সরকারের হাতে তিনি গ্রেপ্তারও হন। ঠিক। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। জ্যাক ফিডলার কেন ভাবলেন যে আক্রান্তদের হত্যা করাটাই একমাত্র পথ? আর এই ওয়েন্ডিগো সাইকোসিস কি আসলেই কোনো মনস্তাত্ত্বিক ব্যাধি, নাকি জঘন্য অপরাধ বা ক্যানিবালিজমের মতো পাপকে আড়াল করার জন্য মানসিক বিকৃতির একটা অত্যন্ত সুবিধাজনক অজুহাত মাত্র? আপনার এই সন্দেহটা খুব স্বাভাবিক। অনেকেই মনে করেন এটা অপরাধ ঢাকার ঢাল ছিল। কিন্তু আমরা যদি আদিবাসীদের দৃষ্টিভঙ্গি থেকে, তাদের সেই সময়ের অর্থসামাজিক অবস্থা থেকে ব্যাপারটা দেখি, তাহলে এর একটা ভিন্ন অর্থ পাই। কী রকম? ধরুন, বৈজ্ঞানিক বা আইনি ব্যাখ্যা যাই হোক না কেন, সেই বরফে ঢাকা পরিবেশে একটা গোটা সম্প্রদায়ের বেঁচে থাকার নির্ভর করত পারস্পরিক সহযোগিতার ওপর। আদিবাসীদের কাছে ওয়েন্ডিগো ছিল সমাজের প্রতি চরম বিশ্বাসঘাতকতার ফল। মানে যখন কেউ সমাজের থেকে নিজেকে বড় ভাবে? একদম। যে ব্যক্তি চরম সংকটের সময় নিজের স্বার্থকে, নিজের বেঁচে থাকাকে সমাজের ঊর্ধ্বে রাখে, আধ্যাত্মিকভাবে সে তখনই এক দানবে পরিণত হয়।
জ্যাক ফিডলের বিশ্বাস করতেন এই স্বার্থপরতার আধ্যাত্মিক সংক্রমণ যদি একবার পুরো উপজাতিতে ছড়িয়ে পড়ে তবে কেউ বাঁচবে না। ও আইসি, মানে এটা একটা ইনফেকশনের মতো। ঠিক, তাই একজন ওঝা হিসেবে সমাজকে বাঁচানোর জন্য আধ্যাত্মিক কোয়ারেন্টাইন বা বিচ্ছিন্নকরণের অংশ হিসেবেই তিনি এই চরম সিদ্ধান্ত নিতেন। অর্থাৎ ওয়েন্ডিগো হল চরম ব্যক্তিস্বার্থের একটা চূড়ান্ত রূপ, নিজের জন্য পুরো সমাজকে বিপদে ফেলা। আর ঠিক এখানেই ব্যাপারটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ ১৯ শতকের সেই বরফ ঢাকা অরণ্য থেকে ওয়েন্ডিগো আজ যেন সোজা এসে দাঁড়িয়েছে আমাদের আধুনিক সভ্যতার মাঝখানে। একদম ঠিক বলেছেন। আধুনিক স্কলার্সরা একে দেখছেন সামাজিক নরমাংসভক্ষণ বা সোশ্যাল ক্যানিবেলিজম এর এক নিখুঁত প্রতীক হিসেবে। কিন্তু এখানে আমি একটু চ্যালেঞ্জ করতে চাই। বসুন না। ১৯ শতকের জঙ্গলের একটা টিকে থাকা লড়াই বা নরখাদকের গল্পকে আজকের দিনের আধুনিক কর্পোরেট কালচার বা সিইওদের সাথে জুড়ে দেওয়াটা, মানে এটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? স্কলাররা ঠিক কিভাবে এই বিশাল সাইকোলজিক্যাল গ্যাপটাকে মেলাচ্ছেন? যদি আমরা এই ব্যাপারটাকে এক বৃহত্তর প্রেক্ষাপটে জুড়ে দেখি তাহলে কিন্তু এই গ্যাপটা খুব সহজেই মিলে যায়। ওয়েন্ডিগোর মূল দর্শন কি? যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি গ্রাস করা। ঠিক, আর খেয়েও তৃপ্ত না হওয়া। আজ আমরা আক্ষরিক অর্থেই হয়তো নরমাংস খাচ্ছি না, কিন্তু রূপক অর্থে আমরা প্রতিনিয়ত একে অপরকে আর আমাদের চারপাশের পরিবেশকে গ্রাস করছি। লিন্ডা কে হোগেন তার সোলার স্টর্মস উপন্যাসে খুব স্পষ্টভাবে এই রূপকটি ব্যবহার করেছেন। হ্যাঁ, সোলার স্টর্মসের কথা আমি শুনেছি। সেখানে কর্পোরেট লালসা, পৃথিবীর প্রাকৃতিক সম্পদকে নির্মমভাবে শোষণ করা আর জঙ্গল কেটে কর্পোরেট সাম্রাজ্য বানানোর যে খেলা, তাকে সরাসরি ওয়েন্ডিগোর সেই অনন্ত খিদের সাথে তুলনা করা হয়েছে। এই পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং কিন্তু। মানে যে কর্পোরেশনগুলো নদীর গতিপথ বদলে দিচ্ছে বা পাহাড় কেটে খনিজ সম্পদ তুলছে, তাদের খিদেও কিন্তু ওই দানবের মতোই। একদমই। যতই লাভ হোক তাদের আরও চাই। হ্যাঁ। আবার ১৯৯৯ সালের র্যাভেনাস সিনেমার প্রসঙ্গে যদি আসি, সেখানেও এই মেটাফরটা খুব জোরালোভাবে এসেছে। সেখানে ম্যানিফেস্ট ডেস্টিনির সাথে ওয়েন্ডিগোকে মেলানো হয়েছে। হ্যাঁ, আর এই ম্যানিফেস্ট ডেস্টিনির ধারণাটা কিন্তু খুব ভয়ঙ্কর। ঠিক, একটু বলবেন ব্যাপারটা? এটি হল ১৯ শতকের আমেরিকার এমন একটা রাজনৈতিক আর সাংস্কৃতিক বিশ্বাস যেখানে ঔপনিবেশিকরা মনে করত যে পুরো উত্তর আমেরিকা দখল করা, আদিবাসীদের উচ্ছেদ করা আর সেখানকার সম্পদ গ্রাস করাটা তাদের এক ধরনের ঈশ্বর প্রদত্ত অধিকার। মানে যত পারবে নিয়ে নেবে। একদম। এই মতদর্শন নতুন জমি, নতুন সম্পদ গ্রাস করার এক অমানবিক ক্ষুধা তৈরি করেছিল। র্যাভেনাস সিনেমাটা ঠিক এই আগ্রাসী মানসিকতাটাকে তুলে ধরেছে। স্কলাররা বলছেন এই যে অন্যের ভূমি আর অস্তিত্বকে গ্রাস করে নিজের সাম্রাজ্যে বাড়ানোর প্রবৃত্তি, এটাই তো বৃহত্তর অর্থে ওয়েন্ডিগো। হ্যাঁ, আমরা এখানে কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ নিশি না, কিন্তু স্কলার আর লেখকরা যেভাবে বিষয়টিকে বিশ্লেষণ করছেন তার পেছনের যুক্তিটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক তাই। আধুনিক মানুষ কিভাবে প্রতিনিয়ত প্রকৃতির বাস্তুতন্ত্র বা ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করছে তার এক নিপুণ প্রতিচ্ছবি এই মেথ। সীমাহীন সম্পদের এই লালসা আমাদের আত্মাকে শূন্য করে দিচ্ছে। আর আমাদের হৃদয়ে যেন ওই দানবের মতো বরফ হয়ে গেছে, তাই না? একদম। আমরা প্রতিনিয়ত অরণ্য কেটে ফেলছি, নদী শুকিয়ে ফেলছি, আর পরোক্ষভাবে একে অপরের অধিকার গ্রাস করছি। ওয়েন্ডিগো আসলে হারিয়ে যায়নি, সে আজ আধুনিক সভ্যতার পোশাকে আমাদের মাঝেই বাস করছে। সত্যি কথা। আর এই দর্শনটা এতটাই গভীর যে এটি মানুষের অস্তিত্বের মূল ভিতটাকেই নাড়িয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল আধুনিক পপ কালচারে এই গভীর শিক্ষাকে অনেকখানি বিকৃত করে ফেলেছে। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতেই আমার খুব বিস্ময় জাগে। আমরা যদি হলিউডের সিনেমা বা কমিক্স বইগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু সম্পূর্ণ অন্য এক চিত্র ফুটে ওঠে। মার্ভেল কমিক্স হোক, স্টিফেন কিংয়ের বিখ্যাত পেট সেমেটারি হোক, বা হালের অ্যান্টলার্স সিনেমা। হ্যাঁ, সব জায়গায় একটা অদ্ভুত জিনিস দেখা যায়। সব জায়গায় ওয়েন্ডিগোকে দেখানো হয়েছে নেকড়ে বা হরিণের বিশাল শিংযুক্ত এক সাধারণ পশুতুল্য দানব হিসেবে। অথচ আদিম লোককথায় অজীব হয়ে বা ক্রি বর্ণনায় কিন্তু ওয়েন্ডিগোর কোনো শিং ছিল না। একদমই ছিল না। সে কোনো আধা পশু বা নেকড়ে মানব ছিল না, সে ছিল মূলত মানুষেরই এক বিকৃত রূপ। আমার প্রশ্ন হল, আধুনিক মিডিয়া কেন এমন একটা গভীর দর্শন আর অর্থপূর্ণ মিথকে শুধুমাত্র একটা সুস্থ ভৌতিক চরিত্র বা জঙ্গলের পশুর রূপ দিয়ে দিল? এর পেছনে একটা অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। যখন আমরা ওয়েন্ডিগোকে মানুষের রূপ থেকে সরিয়ে
এক বন্য পশুর রূপ দিই, তার মাথায় হরিণের শিং পরিয়ে দিই, তখন অবচেতনভাবে আমরা আমাদের নিজেদের অপরাধবোধকে কমিয়ে ফেলি। ও, মানে আমরা নিজেদের বোঝাই যে দানবটা আমাদের থেকে আলাদা। ঠিক তাই, আমরা নিজেদের বোঝাই যে ওটা তো জঙ্গলের একটা জানোয়ার, ওটা আমরা নই। ওয়েন্ডিগোর আসল রূপ মানুষের মতো হওয়ার কারণই ছিল এই সতর্ক বার্তা দেওয়া যে ওই দানবটা একসময় আমাদেরই মতো মানুষ ছিল, আর আমরাও যে কোনো সময় ওই দানবে পরিণত হতে পারি। ভাবা যায়। কিন্তু পপ কালচার যখন তাকে পশুর রূপ দেয়, তখন এটি আসলে আদিবাসী সংস্কৃতির সেই গভীর শিক্ষাকে মুছে ফেলার এক মানসিক প্রক্রিয়া হিসাবে কাজ করে। প্রকৃতি আর সমাজের যে ভারসাম্য রক্ষা করার কথা আদিবাসীরা বলতেন, সেই দর্শনটাকে অগ্রাহ্য করে ওয়েন্ডিগোকে শুধু একটা হলিউডি ভিলেন বানিয়ে ফেলা হয়েছে। এতে করে নিজেদের ভেতরের লোভ আর স্বার্থপরতার আয়নার মুখোমুখি দাঁড়ানোর আর কোনো প্রয়োজন পড়ে না। তার মানে আমরা ইচ্ছে করেই তার আসল রূপটাকে পাল্টে দিয়েছি, যাতে আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদের বিভৎস চেহারা দেখতে না হয়। কি ভয়ঙ্কর একটা এসকেপিজম! একদমই তাই। এটা আমাদের নিজেদেরকে বাঁচাবে বলে তৈরি করা একটা মিথ্যে অবরণ। কিন্তু এই অন্ধকারের কি কোনো শেষ নেই? লোককথায় কি শুধুই ধ্বংস আর মৃত্যুর কথা বলা হয়েছে? কোনো আশার আলো নেই কি? না, সৌভাগ্যবশত সব গল্পে শুধুই হতাশা বা ধ্বংস নেই। আদিবাসী দর্শনে মুক্তির পথ দেখানো হয়েছে। মেনের ওয়াবানাকি উপজাতির একটা অত্যন্ত শক্তিশালী আর সুন্দর লোককথা আছে। তারা এই দানবকে চেনো বলে ডাকে। চেনো? হ্যাঁ, এই গল্পে দেখা যায় এক নারী অরণ্যে এক চেনোর মুখোমুখি হন, কিন্তু তিনি ভয় পান না। তিনি তাকে শিকার মনে করে হত্যা করার চেষ্টাও করেন না, বরং তিনি তাকে নিজের শিবিরে নিয়ে আসেন, তাকে করুণা করেন, ভালোবাসা দেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি তাকে খেতে দেন গরম ভালুকের চর্বির স্যুপ। গরম স্যুপ? কিন্তু ওয়েন্ডিগো বা চেনোর তো বুকের ভেতর নিরেট বরফের হৃদয় থাকে। গরম খাবারে তার তো কষ্ট হওয়ার কথা, তাই না? আর ঠিক সেখানেই লুকিয়ে আছে এই গল্পের আসল জাদু। সেই নারীর মমতা আর সেই উষ্ণ স্যুপ ধীরে ধীরে কাজ করতে শুরু করে। গরম স্যুপ শুধু তার শরীরের ঠান্ডায় কাটায় না, বরং সেই নিঃস্বার্থ ভালোবাসা দানবের ভেতরে জমে থাকা সেই স্বার্থপরতার বরফ গোলাতে শুরু করে। একসময় সে তার জমানোর সব অশুভ বরফ, তার ভেতরের সব অন্ধকার বমি করে উগরে দেয়, আর পুনরায় মানুষে ফিরে আসে। বাহ, একটা অবিশ্বাস্য সুন্দর মেটাফোর। মানে আপনি বলছেন যে এখানে দানবকে হত্যা করে নয়, বরং তার ভেতরে জমে থাকা শূন্যতাকে পূর্ণ করে তাকে সারিয়ে তোলা হচ্ছে। একদম। এই গল্পটা আমাদের এক অসামান্য বার্তা দেয়। আদিবাসী দর্শনে শেষ পর্যন্ত মুক্তির এক আলো রয়েছে। মানুষের ভেতরে জমে থাকা স্বার্থপরতা আর অমানবিকতার বরফকেও হয়তো শেষ পর্যন্ত সহমর্মিতা, করুণা আর সমাজের প্রতি দায়িত্ববোধ দিয়ে গুলিয়ে ফেলা সম্ভব। মানে ভালোবাসা দিয়ে জয় করা। ঠিক। ওয়েন্ডিগোকে হারানোর একমাত্র উপায় হল তার ঠিক বিপরীত আচরণ করা, গ্রাস করার বদলে নিঃস্বার্থভাবে দান করা। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এই দীর্ঘ আলোচনা আমাদের কোথায় নিয়ে এসে দাঁড় করায়? এটা তো স্পষ্ট যে ওয়েন্ডিগো শুধু বরফ ঢাকা অরণ্যের কোনো রক্তপিপাসু দানবের গল্প নয়। এটি স্বার্থপরতা, সমাজের প্রতি আমাদের দায়িত্বহীনতা আর প্রকৃতির বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত করে চলা অপরাধের এক ভয়ঙ্কর সতর্কবার্তা। হ্যাঁ, একটা আয়না বলা যেতে পারে। একদম আয়না। এটি আমাদের শেখায় যে সমাজ শুধু নিতে জানে কিন্তু প্রকৃতিকে বা একে অপরকে কিছু ফিরিয়ে দিতে জানে না, সেই সমাজ শেষ পর্যন্ত নিজের তৈরি করা অনন্ত ক্ষুধায় নিজেকেই নিজে গ্রাস করে ফেলে। আর একদম শেষে এসে এই মিথোলজি একটা অত্যন্ত সূক্ষ্ম অথচ শক্তিশালী চিন্তার বীজ বুনে দেয়। কি রকম? ভাবলে অবাক হতে হয়, যদি ওয়েন্ডিগো সত্যিই এমন এক আত্মা হয় যা তাদেরই গ্রাস করে, যারা শুধু নিতেই জানে, ফিরিয়ে দিতে জানে না, তবে একবার চারপাশের এই আধুনিক পৃথিবীর দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। আমাদের অনন্ত ভোগবাদ, আমাদের কর্পোরেট সাম্রাজ্য, আমাদের সীমাহীন লালসা। হ্যাঁ, আমরা ভাবছি আমরা অনেক উন্নতি করেছি। ঠিক তাই। আমরা হয়তো ভাবছি আমরা সভ্যতার শিখরে পৌঁছেছি, কিন্তু আমরা কি সত্যি ওয়েন্ডিগোর বিরুদ্ধে কোনো লড়াই করছি, নাকি অজন্তে প্রতিদিন একটু একটু করে আমরা নিজেরাই পরিণত হয়েছি সেই চিরতৃষ্ণার্থ দানবে? সত্যি, কি অসাধারণ একটা ভাবনা। আমাদের সবাইকে এই ব্যাপারটা সত্যিই ভাবতে হবে।
আজকের মতো তাহলে এখানেই শেষ করছি।